আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাদি হত্যার পরিকল্পনাকারী যুবলীগ নেতা বাপ্পি, বলছে পুলিশ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আরও 122 জনের আবেদন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ। যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি কমেছে 3%, শুল্ক কমানোর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ছাড় দিবে না বিসিবি, ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে ওয়াকওভার করার সিদ্ধান্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ব্রিফিংয়ে পুলিশ জানায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নৃশংস এই হত্যাকাণ্ড। এই মামলায় 17 জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলায় তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। যার নিকট সহযোগিতা চেয়েছি। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ড। এর নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তিনি জানান, এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগপত্রভুক্ত প্রধান 3 আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগ চালাচ্ছিলেন ওসমান হাদি। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান হাদি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মঙ্গলবার ইসিতে আপিল করেছেন 122 জন। 2 দিনে আবেদনকারীর সংখ্যা বেড়ে হয়েছে 164। এদের বেশিরভাগই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 1% ভোটারের তালিকা জমার বিধান বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা অভিযোগ করেছেন, একটি দলের প্রতি ইসি পক্ষপাতিত্ব করছে। একজন লোককে এই যে ভাঙচুর, এই যে সন্ত্রাসী কার্যক্রম, একজন লোককে গ্রেপ্তার করছে কিনা, যদি গ্রেপ্তার করে না থাকে তাহলে ওই যে ভোটারদের মধ্যে কি মেসেজ যায়? প্রশাসন সহ সবাই একটি দলকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং এটা হলে আমরা আশা করতেছি যে নির্বাচন ডিজিটাল কারচুপি বা প্রকাশ্যেও কারচুপি ইত্যাদির আশঙ্কা আমরা করতেছি। নির্বাচন কমিশনের দ্বিতীয় দিন আপিল আবেদন করতে গিয়ে বেশিরভাগ প্রার্থী ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন, জানান নিজেদের উদ্বেগ উৎকণ্ঠার কথা। রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রতি আমাদের ভরসাটা এখনো তৈরি হয়নি। প্রার্থীদের জীবন মালেরও আশঙ্কা রয়েছে। দেশবাসী যে ভোট বা যে নির্বাচন আশা করেছিল সেই অনুরূপ পরিবেশ পরিস্থিতি আসলে গড়ে ওঠে নাই। 1% ভোটারের সমর্থন তালিকা দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। খরচটা যদি শুরুতে আপনারা স্বতন্ত্র প্রার্থীদের উপরে চাপায়া দেন, তাহলে দেখা যাবে কি এই স্বতন্ত্র প্রার্থীর ওই টেনশনটা থাকবে যে এই খরচটা আমি কিভাবে উঠাবো। তখন সে যদি কখনো ক্ষমতায় যায়, সে কি মানুষের মাথা বিক্রি করবে না? এই প্রশ্নটা তো আমাদের জন্য তৈরি হয়ে যায়। তো এটা মানুষের জন্য সহজ করা হবে। মনোনয়ন বাতিল হওয়া 723 জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আবেদন করেছেন 164 জন। আপিল দায়ের করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির প্রতি এখনো পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের সময়ে, সেগুলো আবারও দেখা যাচ্ছে, সেগুলো আবারও মাথা চেড়ে দিয়ে উঠছে। চিহ্নিত সন্ত্রাসীদের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে এনসিপির এই নেতা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। এদের ব্যাপারে কঠোর দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে, তবে কারিগরি ত্রুটির কারণে ফল প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বেলা 3টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণের পর OMR পদ্ধতিতে গণনা করা হলে দুটি মেশিনে দুই ধরনের ফল দেখা যায়, ফলে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। মেশিনের ত্রুটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সমুদ্র সীমায় নতুন 65টি প্রজাতির জলজ প্রাণীর সন্ধান পেয়েছে গবেষকরা। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই সংক্রান্ত কমিটি। ওই প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8টি দেশের 25 জন বিজ্ঞানী জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। অধ্যাপক সাইদুর রহমান বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য বেড়েছে, যা সামুদ্রিক ভারসাম্য নষ্ট করছে। তৈরি পোশাক খাতের একক সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে শতকরা 2.88%। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়া এবং পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার ধরনের বড় পরিবর্তন এসেছে। পাল্টা শুল্ক কমলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রতি বছর প্রায় $8 বিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। একক বাজার হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বর্তমানে গড়ে 36.5% থেকে 35% শুল্ক কার্যকর রয়েছে, যা আগে ছিল প্রায় 16.5%। জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $53 মিলিয়ন বা 2.88% কম। শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে ক্রেতাদের ব্যয় করার ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। ইউএসএ এখনো আমরা একটু নেগেটিভে আছি এবং আমরা আমাদের যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার যে একটা থাকে, প্রবৃদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেটা হচ্ছে না। সেটা থেকে আমরা পিছিয়ে আছি। একটা জায়গায় যেতে থেমে গেছে, যেটা হলো আশাবাঞ্জক ছিল প্রবৃদ্ধি হবে, কিন্তু যেহেতু কনজিউমারের রিয়াকশন, তাদের বাইং ক্যাপাসিটি একটা জায়গায় যে হোঁচট খেয়েছে, সুতরাং আপাতত প্রবৃদ্ধি হচ্ছে না। ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। রপ্তানি আয় বাড়াতে বাজার বহুমুখীকরণ, উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরি এবং ডেলিভারির সময় কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। সেই বাজারের ঢুকতে হলে কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার আছে। তো সেইগুলোর সুবিধা নিতে হলে, অন্যের বাজার হারানোর সুবিধাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, আমাদের আরও বিনিয়োগ করতে হবে, আরও আমাদের দক্ষ শ্রম শক্তি লাগবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানিকারকদের আশা,
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2026 সালের প্রথম প্রান্তিকে বাজার স্থিতিশীল হয়ে উঠতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে কোনো আপোষ করবে না বিসিবি। টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন না হলে টুর্নামেন্ট ওয়াক ওভার করবে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির সাথে অনলাইন মিটিং শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। 1 মাসের মতো সময় থাকা বিশ্ব আসরের সূচি থেকে ভেন্যু সবকিছু ঠিক, তবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় শেষ সময় লেগেছে গন্ডগোল। দোলাচলে পড়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভবিষ্যৎ। ক্রিকেট বাজ থ্রুতে যত নিউজ হচ্ছে, যেখানে হচ্ছে এর বাইরে কোনো অথেন্টিক কোনো নিউজ হচ্ছে না আইসিসির থ্রুতে। তো সেক্ষেত্রে আমরা অথেন্টিক কোনো কথাও বলতে পারছি না এখন। তো আমরা যতক্ষণ পর্যন্ত মেইলটা না পাবো ততক্ষণ পর্যন্ত কিছু বলবো না, বলতে পারছি না, কারণ এটা একটা বড় সড় বিষয়। আইসিসির এটা আমাদের ক্রিকেট অভিভাবক যেহেতু, তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। এটা তো এখন বলতে পারবো, তারা তো ইমেল অ্যান্সার করেনি, এখন হয়তো করবে, আমরা অপেক্ষায় আছি। ভারতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় গেল রোববার আইসিসিকে এতে ম্যাচ ভেন্যু পরিবর্তনে জোরালো দাবি তোলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো জবাব আসেনি, যদিও বোর্ড কর্তারা সাফ জানিয়েছেন ভেন্যু পরিবর্তন না হলে টুর্নামেন্ট বয়কট করবেন তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে, কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটিতে এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা? আর ওখানে যদি কোনো স্যাবোটাজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে। এটা তো কোনোভাবেই উচিত না। খেলাধুলার জায়গায় খেলাধুলা চলবে, মিউজিকের জায়গায় মিউজিক চলবে, রাজনীতির জায়গায় রাজনীতি চলবে, বাট রাজনীতির বাইরে কোনো কিছুই না। তো এই রাজনীতি আসলে আমরা শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে। আইসিসি একটা সলিউশনে আসুক এবং আমরা যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি আর কি। ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় এইচবিএল পিএসএল 11-তে যোগ দিলেন কাটার মাস্টার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এদিকে ভারতের সাথে চলমান উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। তিনি জানান, এটা দুই দেশের কারো জন্যই ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যেকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 12 জানুয়ারি। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় প্রসিকিউশন। এছাড়া আসামি পক্ষ থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল 1 আদেশের দিন ঠিক করে। প্রসিকিউশনের দাবি, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার প্ররোচনা হত্যার উস্কানি হিসেবে কাজ করেছে। শুনানির আগে মামলার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীর্ঘ শুনানিতে আমি অনারেবল ট্রাইব্যুনালে বলেছি যে সব অভিযোগ আমার এই আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে আনয়ন করা হয়েছে, সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত যেসব তথ্যপত্র দেওয়া হয়েছে সেটা প্রমাণ করে না। এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা, কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার
যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। সুতরাং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে স্কুলে তালা দিয়েছেন আরিফ নামের এক ছাত্র। আরিফ সুনামগঞ্জের দোয়ারা বাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। নির্বাচনী পরীক্ষায় 7 বিষয়ে ফেল করেছেন তিনি। ফলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেয়নি স্কুল কমিটি। মঙ্গলবার সকালে দলবল নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করেন আরিফ। কমিটির সিদ্ধান্ত মেনে প্রধান শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে অপারগতা প্রকাশ করলে আরিফ প্রধান শিক্ষকের অফিসে তালা দেন। এই ঘটনা ভিডিও করায় শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই শিক্ষার্থী। রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবমাননার বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তবলছড়ি আসামবস্তি সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, গত 4 জানুয়ারি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ফেল করায় শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষকদের লাঞ্ছিত করে। এর প্রতিবাদে তাদের এই অবস্থান। রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন জানান, ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনরায় দেখা হবে আর পুনরায় পরীক্ষার বিষয়ে 7 জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ মোবাইল ফোন বিক্রি বন্ধে NEIR চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন MIOB। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগের পক্ষে নিজেদের অবস্থান জানান তারা। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন MIOBর নেতারা। তারা অভিযোগ করেন, শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনে নেমেছেন অনেক মোবাইল ফোন ব্যবসায়ী। ফিচার ও স্মার্টফোন মিলে দেশে বছরে 3 থেকে 3.5 কোটি মোবাইল ফোন সেট বিক্রি হয়। এর মধ্যে দেশে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনও আছে। ইললিগ্যাল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সেখান থেকে যদি সরকার 43% আর 40%-এর মতো ডিউটি পায়, সো অ্যারাউন্ড 3,000 কোটি টাকার মতো পাবে। তো অল টুগেদার 8 থেকে বেড়ে এইটা 2030 সাল নাগাদ প্রায় 16,000 কোটি টাকা রেভিনিউ সরকার এই অফিসিয়াল এবং এনিয়ার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমেই গেইন করতে পারবে। ঢাকা ও আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের সর্বনিম্ন 8.6, সিরাজগঞ্জে 11.4, ঠাকুরগাঁওয়ে 9.1, পাবনায় 8.5 ও নওগাঁয় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 4টি বসতঘর। মঙ্গলবার বিকালে রামগঞ্জ উপজেলার নরিনপুর এলাকায় দুলাল হোসেনের বসতঘরে আগুন লাগে। এ সময় ঘরে থাকা 4 মাসের শিশু আয়াত হোসেন দগ্ধ হয়ে মারা যায়। পুড়ে যায় দুলাল হোসেন ও সিরাজউদ্দিন সহ 4 জনের বসতঘর। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের হামলায় মণি চক্রবর্তী নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত 11টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো মণি চক্রবর্তী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, এই ঘটনায় জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের কাছে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরই রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের উপর দিয়ে কিছু ড্রোন উঠতে দেখা যায়। ড্রোনগুলোকে লক্ষ্য করে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি ছোড়েন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং রাতের আঁধারে গোলাগুলির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এর আগে সোমবার এক সংসদীয় অধিবেশনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন 56 বছর বয়সী ডেলসি রদ্রিগেজ। এ সময় মাদুরো ও ডেলসির সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ ডেলসি 2018 সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হলে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক অভিযানে বন্দী হওয়ার পর এই প্রথম তাকে জনসম্মুখে আনা হলো। আদালতে একজন দোভাষীর মাধ্যমে মাদুরো বলেন তিনি একজন ভদ্র মানুষ এবং এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে বক্তব্য শেষ হওয়ার আগেই বিচারক তাকে থামিয়ে দেন। 63 বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার মতো 4টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর স্ত্রী ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী 17 মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটা জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলছে, এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত একটি 4 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মহাকাশ থেকে স্যাটেলাইট ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে জাপান। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে 6.2 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। জাপান রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর শিন ওসাকা থেকে হাকাতা পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে ট্রেনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে নিরাপত্তায় পরিবর্তন আনার কথা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছে তারা। এজন্য কিছু পুলিশ সদস্য কমিয়ে আনসার সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুকে হালকাভাবে নেয়নি বিসিবি। আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠি দেওয়ার মাঝেই বিপিএল নিয়ে নতুন চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম পর্ব বাতিলের পর সিলেট পর্বের ম্যাচ পরিচালনা করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিসিবির। নতুন করে সামনে এসেছে নিরাপত্তার ইস্যু। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বাড়ায় ও সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বিসিবিকে এরই মধ্যে চিঠি দিয়েছে তারা। এতে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা রাখার অনুরোধও জানানো হয়েছে। এদিকে পুলিশের নিরাপত্তা কমলেও অন্যান্য বাহিনী তা পুষিয়ে দেবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। দেশে আপনারা জানেন একটা নির্বাচন আছে, নির্বাচন থেকে পুলিশের আসলে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট বেড়ে গেছে। মানে আমাদের খেলায় ওনারা দিচ্ছেন না, কথাটা ঠিক না, ওনারা দিচ্ছেন, ওনারা একটু রিডিউসড করছেন, যেটা অন্যান্য ফোর্স দিয়ে ওটা কভার করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক একই থাকবে, জাস্ট পুলিশের পরিবর্তে আরো অন্যান্য যে বাহিনী আছে, অন্যান্য বাহিনীর কিছু সদস্য এই জায়গাটা পূরণ করবেন, পুলিশের অবস্থানও থাকবে। তবে বিসিবির পরিচালক রাহাত শামস বলছেন, বিপিএল উপলক্ষে সিলেটের নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়নি। নিরাপত্তা কোথাও কমাচ্ছি না,
4 তারিখ পর্যন্ত সিলেটের খেলা ছিল, তারপরে চিটাগাংয়ের খেলা ছিল। একটা শিফটিংয়ের একটা রিকোয়ারমেন্ট তো আছেই। সেই শিফটিংয়ের রিকোয়ারমেন্টটার সময় আসছে, আসার পরে আমাদের এসএমপি যেটা ওইখান থেকে আসছে যে ওনাদের এই নর্মাল যে ফোর্স সেটা ওনারা ধরেন আজকে থেকে দিতে পারবে না। নতুন করে আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, আবার নতুন সেট আপ করতে হয়েছে আর কি। তো এখানে কোনো কমতির নাই কিছু। এবারের বিপিএলে সিলেটে 24টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হাদি হত্যার পরিকল্পনাকারী যুবলীগ নেতা বাপ্পি বলছে পুলিশ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আরও 122 জনের আবেদন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 3%। শুল্ক কমানোর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ছাড় দিবে না বিসিবি। ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে ওয়াকওভার করার সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।